Okay. Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty. And I'm also well. Now I'm going to start my class. So everyone be attentive and enjoy the class. In our last class, I discussed in front of you about do verb and be verb. Today in my class, I will details in discuss use of have verb. আমরা have ভার্বটা একটু দেখব, তারপর আমরা causative verb দেখব, আমরা modal verb দেখব, সেমি modal verb দেখব। আমি গত ক্লাসে বলেছিলাম যে ভার্ব হচ্ছে একটা বাক্যের প্রাণ। ভার্ব হচ্ছে একটা বাক্যের প্রাণ। এই প্রাণ যদি ঠিক না থাকে, মানুষের ভিতরে থেকে যদি সোল চলে যায়, প্রাণ বা আত্মা চলে যায়, মানুষটা মৃত বলে গণ্য হয়। একটা বাক্যের ভার্ব যদি ঠিকভাবে ব্যবহার না করতে পারি, তাহলে সেই বাক্যটা কিন্তু ভুল বাক্যে পরিণত হবে, সেই বাক্যটা টোটাল হবেই না। তো আমরা এখানে দেখবো যে হ্যাভ ভার্বের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটা ইম্পর্ট্যান্ট। দেখেন, আজ আমরা তিনটি গুরুত্বপূর্ণ ভার্বের ব্যবহার শিখব। কারণ আমরা জানি যে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে থাকে। এই হ্যাভ ভার্বের ব্যবহারটা আমরা এখন খুব ভালোভাবে দেখব। হ্যাভ ভার্বের ব্যবহারটা আমরা খুব ভালোভাবে দেখব। জাস্ট ওয়েট। ওকে, হ্যাভ ভার্বের ব্যবহারটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। এই হ্যাভ ভার্বের ফর্মগুলো হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। কিন্তু এর পাঁচটা ফর্ম কিভাবে আমরা গঠন করতে পারি সেগুলো একটু দেখব। বলা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর মেইন ভার্ব হিসেবে এটা ব্যবহৃত হয়। কোনটা? হ্যাভ ভার্বটা। আমরা সকলে জানি যে হ্যাভ অর্থ হচ্ছে আছে বা থাকা। আমরা অনেকে এটাও জানি যে হ্যাজ শব্দটা ব্যবহৃত হয় যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। আর হ্যাড এর অর্থ হচ্ছে ছিল। হ্যাড শব্দের এই হ্যাব এর ভি টু ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাব মানে আছে বা থাকা, আর হ্যাড শব্দের অর্থ হচ্ছে ছিল। হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন এই ভার্বের তিনটা ফর্ম হয়, ভি 1, ভি 2, ভি 3। কিন্তু আমরা এখানে পাঁচটা ফর্ম দেখবো হ্যাভ ভার্বের। দেখেন কোন জায়গাটায় আমাদের সমস্যাটা তৈরি হয়, সেই জায়গাটা একটু দেখছি। হ্যাভ ভার্ব এটা হচ্ছে ভি 1, হ্যাড হচ্ছে ভি 2, আবার হ্যাড হচ্ছে ভি 3। হ্যাভ, হ্যাড, হ্যাড। এর আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং, আর এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। আমি যদি এখানে একটা বাক্য লিখি, জাস্ট ওয়েট। এখানে আমি লিখলাম ই ইট, তারপর এর ভি 2 লিখলাম এট, ভি 3 লিখলাম ইটেন, ইএ টি ই এন, ইটেন। এর আইএনজি ফর্ম লিখলাম ইএ টি আই এন জি, ইটিং। আর এর থার্ড পারসন ফর্ম লিখলাম ইএ টি এস। দেখেন, এখানে ইট ভার্বের ফর্মগুলো আমরা সহজেই সবাই মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি? বলা হচ্ছে ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলাম বা খেয়েছিল, ইটেন খেয়েছি বা খাইয়াছি বা সে খেয়েছে, ইটেন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। পারফেক্ট টেন্সে এটা সাধারণত ব্যবহার করা হয়। আইএনজি ফর্মটা হচ্ছে ইটিং। আইএনজি ফর্মটা কি হবে? ইটিং। দেখেন, ইটের পরে এজ যোগ করে এর থার্ড পারসন ফর্মটা গঠন করেছি। ইটের পরে এজ যোগ করে কি করেছি? থার্ড পারসন ফর্ম গঠন করেছি, ইটস। ইটের সঙ্গে একটা মিল রয়েছে, ইট, ইটস। এটা হচ্ছে ভি 5 বা থার্ড পারসন ফর্ম। কিন্তু হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম তো এমন হওয়া কথা ছিল, হ্যাঁ, হ্যাবের সঙ্গে এজ যোগ করবো, হ্যাপস, হ্যাপস। কিন্তু আমরা কি সেটা করেছি? নো। আমরা হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম করেছি হ্যাজ। এতটুকু মনে রাখবেন সবাই, আমরা ভিতরে যখন ব্যবহার দেখব তখন এটা খুব ভালোভাবে কাজে লাগবে। তো বলা হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। দেখেন, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এটার অর্থ কি বলতে পারেন? আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। এর অর্থ হচ্ছে আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনার করেছি। এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্বের হ্যাভ। আর এই হ্যাড হচ্ছে, আমরা জানি যে হ্যাজ, হ্যাভ এরপরে ভার্বের ভি 3 বসাতে হয়। এরপর কি বসাতে হয়? ভার্বের ভি 3। তো আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এখানে কি হবে? হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হিসাবে হ্যাড বসেছে। সবাই একটু ভালো করে লক্ষ্য রাখবেন, এই যে হ্যাভ এবং হ্যাড দুইটা জিনিস এক জায়গায় কি জন্য বসলো, কিসের ব্যবহার এটা? জাস্ট একটু বড় করে দেই। বললাম যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার, তাহলে এখানে হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বসে। আর হ্যাভ ভার্বের
থার্ড পার্সন ফর্ম হচ্ছে হ্যাড। এখানে হ্যাভ মানে হচ্ছে খাওয়া বা খেয়েছিলাম। তো এখানে বাংলাটা কেমন দাঁড়ায়? আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনার করেছি। আই হ্যাভ ইটেন রাইস, যেমন ইটেন বসেছে, এখানে হ্যাভ ভার্বের ভি3 হচ্ছে হ্যাড, সেই হ্যাড এখানে বসছে, আই হ্যাভ হ্যাড মাই ডিনার। দেখেন এই ধরনের বাক্য আমাদের প্রায় কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, তখন কিন্তু আমরা এগুলো ভুল করে বসে থাকি, প্রায়ই আমরা এগুলো ভুল করি। কিন্তু এই জায়গাগুলো যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করতে পারি, কেন এখানে হ্যাভ এর পরে হ্যাড হলো, হ্যাভ হ্যাড দুইটা এক জায়গায় কেন বসলো, একই জায়গায় কি জন্য বসলো? এর ব্যাখ্যাটা হচ্ছে, যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, তো এখানে আই হ্যাভ হ্যাড মাই ডিনার, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে, আর হ্যাড হচ্ছে এখানে কি বসেছে, হ্যাড এখানে ওই হ্যাভ ভার্বের ভি3 হিসাবে বসেছে। আমাদের মনে রাখতে হবে যে মেইন ভার্ব হিসেবে হ্যাভ এর যখন ব্যবহার হয় তখন এর অনেকগুলো অর্থ হয়ে থাকে, যদিও আমরা জানি হ্যাভ এর অরিজিনাল মিনিং আছে, এই হ্যাভ মানে হচ্ছে আছে। দেখেন হ্যাভ এর অর্থগুলো আমরা কোথায় কি হয়, আমরা এগুলো একটু দেখি। যখন ওনারশিপ, হ্যাভ শব্দের অর্থ ওনারশিপ বোঝায়, মালিকানা বোঝায়। উই হ্যাভ এ কার, আমাদের একটা গাড়ি আছে, এই গাড়ির মালিককে আমরা। রিলেশনশিপ কখন বোঝায়? করিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড টু কিডস, করিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড টু কিডস। করিমের, করিম হ্যাজ এ ওয়াইফ, করিমের একজন স্ত্রী আছে, অ্যান্ড টু কিডস, তাহলে এখানে রিলেশনশিপ বোঝাচ্ছে যে তার স্ত্রী এবং তার বাচ্চা। তাহলে কিন্তু এখানে করিমের পরে হ্যাজ বসেছে, অর্থাৎ হ্যাভ এর থার্ড পারসন ফর্ম এখানে হ্যাজ বসেছে। তো বলা হচ্ছে ফিউচার ক্যারেক্টারিস্টিক যদি হয়, রুমা হ্যাজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস। এটা তার একটা চরিত্র বৈশিষ্ট্য যে তার একটা সুন্দর গানের গলা রয়েছে, সুন্দর গান করতে পারে। ইলনেস অসুস্থতা যদি বুঝায়, আই হ্যাভ এ রিয়েলি ব্যাড হেডেক টুডে, কি বলা হলো, আমার সত্যিই মাথা ব্যথা হচ্ছে, আমি অসুস্থ, তাহলে এখানে আই হ্যাভ এ রিয়েলি ব্যাড হেডেক। দেখেন এখানে হ্যাভ মানে কি, আমি অসুস্থ বোধ করছি, আমি অসুস্থ হয়ে পড়েছি। এক্সপেরিয়েন্স কখন বোঝাচ্ছে? হোপ ইউ হ্যাভ গ্রেট টাইম দ্যাট পার্টি। এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করব, জাস্ট ওয়েট। ওকে, তো এখানে বলছে যে ইলনেস অসুস্থতা যখন হবে, এক্সপিরিয়েন্স বুঝাবে কেমন, আই হোপ আমি আশা করি, ইউ হ্যাভ এ গ্রেট টাইম এট দ্য পার্টি। এখানে কি, হ্যাভ একটা অভিজ্ঞতা বুঝেছে, আই হোপ আমি আশা করি, ইউ হ্যাভ তোমার আছে, আর গ্রেট এক্সপিরিয়েন্স বা গ্রেট টাইম এট দ্য পার্টি। ইটিং বা ড্রিঙ্কিং কখন বোঝায়? মাই কলিগস ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ এট 1 p.m. কোনো কিছু খাওয়া অর্থে আমরা জানি ইট ব্যবহার করা হয়, সে ভাত খায়, হি ইটস রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, এটার অর্থ কি হবে? আই ইট রাইস। দেখেন এখানে বলছে যে মাই কলিগস, আমার সহকর্মী বৃন্দ, বলছে যে আমার সহকর্মী বৃন্দ ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ। এখানে হ্যাভ মানে কি আমি থাকা বা আছে এমন কিছু বলবো? নো, এখানে হ্যাভ মানে তারা খায়। মাই কলিগস আমার সহকর্মী বৃন্দ ইউজুয়ালি হ্যাভ সাধারণত খায় লাঞ্চ এট 1 p.m. দেখবেন ব্যাংকে লাঞ্চ টাইম থাকে না একটা, তো এখানে বলছে আমার সহকর্মী বৃন্দ একটার সময় লাঞ্চের খাবার খায় বা লাঞ্চ করে। এখানে হ্যাভ মানে কিন্তু অর্থ হচ্ছে খাওয়া। দেখবেন ডিকশনারিতে হ্যাভ শব্দের অর্থ বিভিন্ন, অনেক গ্রামার বইতে আমরা দেখেছি হ্যাভের হ্যাভ ভার্ব, গেট ভার্ব, লেট ভার্ব এবং হেল্প ভার্ব, এরা বহুরূপী ভার্ব, এত বহুরূপী যেটা কল্পনা করা যায় না। তো হ্যাভ ভার্ব হচ্ছে তার ভিতরে ঠিক তেমনই একটা ভার্ব। এখানে হ্যাভ এর যে 6 প্রকার ব্যবহারের কথা বলা হয়েছে, এদের মধ্যে আবার প্রথম যে চারটা আছে, ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার অ্যান্ড ইলনেস, এই চারটা হচ্ছে স্ট্রেট সিচুয়েশন। মনে রাখবেন স্ট্রেট সিচুয়েশন, এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। স্ট্রেট সিচুয়েশন কেমন? আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। দেখেন এখানে পাখি দেখতে আমার কিন্তু শারীরিক কোনো কসরত করতে হচ্ছে না। স্ট্রেট সিচুয়েশনের ভার্বগুলোর সঙ্গে কখনো আইএনজি যুক্ত হয় না। আমি একটা পাখি দেখিতেছি, অনেকেই আপনারা বলে থাকেন আই অ্যাম সিইং এ বার্ড, দ্যাট ইজ রং। আই অ্যাম সিইং এ বার্ড, এই কথাটা কখনোই বলা যায় না। আমি তোমাকে ভালোবাসিতেছি, আমি তোমাকে ভালোবাসছি, হ্যাঁ, আই অ্যাম লাভিং ইউ, এই কথাটা কখনোই কিন্তু বলা যায় না। অনেকে আমরা বলি আই অ্যাম লাভিং ইউ, এই কথাটা কি ঠিক না ভুল? এটা বিভিন্ন কিন্তু জব প্রিপারেশনের পরীক্ষাতে আসে। আই অ্যাম লাভিং ইউ, এই কথাটা কি ভুল না সঠিক, কেউ বলতে পারবেন? হুম, স্টেট সিচুয়েশনের ভার্ব। আমাকে শুনতে পাচ্ছেন? দেখেন আমি এখানে কি বলেছি, স্ট্যাটিভ ভার্ব রয়েছে। আমরা অনেক বইতে তো শুধু এটা কিন্তু অনেক দেখবেন ছোট যে গ্রামার বইতে এগুলো থাকে না, কিন্তু আপনি কিলিপস, ব্যারন্স, রেন অ্যান্ড মার্টিন, হ্যাঁ, তারপরে নেসফিল, যে বাহিরের গ্রামার গুলো দেখবেন এখানে ভার্বের যে বংশ বলেছে, ভার্বের যে কাইন্ডস বলেছে, এখানে একটা জায়গায় রয়েছে যে ভার্বের প্রকারভেদের ভিতরে বলেছে স্ট্যাটিভ ভার্ব এবং ডাইনামিক ভার্ব। কি বললাম? স্ট্যাটিভ ভার্ব এবং ডাইনামিক ভার্ব। দেখেন এই যে স্টেট সিচুয়েশন, মানে এরা স্টেট দাঁড়িয়ে আছে,
কাউকে ভালোবাসতে গেলে আমি আমার চোখের দৃষ্টি দিয়ে আমার সামনে গাছের ডালে একটা পাখি বসে আছে, আমি পাখিটা দেখিতেছি। কি দেখছি? পাখি। কিন্তু এটা তো আমার কোনো শারীরিক কষ্ট হচ্ছে না, আমি দৃষ্টি দিয়ে পাখি দেখতেছি, আমার কখনো কোনো শারীরিক পরিশ্রম হচ্ছে না। আর যেখানে শারীরিক পরিশ্রম না হয়, ইন্দ্রিয় দিয়ে কাজ করতে হয়, সেইগুলাকে বলা হয় স্ট্যাটিভ ভার্ব বা স্ট্রেট ভার্ব, মনে রাখবেন। আর স্ট্যাটিভ ভার্বের সঙ্গে কখনো আইএনজি যুক্ত করা যায় না। এটা কিন্তু আমরা অনেকেই জানি, অনেকে জানি না। যেমন আই অ্যাম লাভিং ইউ হবে না, আই অ্যাম সিইং আ বার্ড হবে না, আই সি এ বার্ড। এটা দুইটা বাংলা অর্থ দাঁড়ায় আমি একটা পাখি দেখি অথবা আমি একটা পাখি দেখিতেছি। যদি কেউ আপনাকে বলে, এই প্রশ্নটা জিজ্ঞাসা করে যে আমি একটা পাখি দেখিতেছি, আপনি নিঃসন্দেহে বলবেন আই সি এ বার্ড। আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। যদি বলা হয় আমি একটা পাখি দেখিতেছি, আই অ্যাম সিইং এ বার্ড বলবো না, তখনও বলবো আই সি এ বার্ড। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসছি, আই অ্যাম লাভিং ইউ বলবো না, আই লাভ ইউ। কাউকে ভালোবাসতে গেলে এখানে তো হৃদয় দিয়ে ভালোবাসতেছি, এগুলাকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। আরেকটা হচ্ছে ডায়নামিক ভার্ব। কেমন দেখেন, ডায়নামো রয়েছে না, দেখবেন সাইকেলের সঙ্গে থাকে আলো তৈরি করার জন্য। আগে দিনে গ্রামে বাইসাইকেল চালাতে গেলে সাইকেলের পিছনে থাকতো, বা এখনো দেখবেন ডায়নামো যেটাকে বলা হয়, অর্থাৎ যেটাকে ডায়নামিক, চলন্ত, ঘূর্ণয়, ঘূর্ণনমান। যেমন যদি বলা হয় ইট, ইট মানে খাওয়া, খাইতে গেলে কি হাত দিয়ে ভাতগুলো মাখতে হয়, ভালো করে মেখে দাঁত দিয়ে চিবিয়ে তারপরে সেগুলো খেতে হয়। অর্থাৎ এখানে আপনার শারীরিক পরিশ্রম করা লাগে। এই ভার্বগুলোকে বলা হচ্ছে ডায়নামিক ভার্ব। কি ভার্ব বলা হয়? ডায়নামিক ভার্ব। আপনি বলতে পারেন আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি। এই ইট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা যায়। কেন করা যায়? কারণ এটা হচ্ছে ডায়নামিক ভার্ব। এটা কোন ভার্ব হবে? ডায়নামিক ভার্ব। তাহলে স্ট্যাটিক ভার্ব এবং ডায়নামিক ভার্ব কাকে বলে? আপনারা কি মোটামুটি বুঝতে পেরেছেন কেন আইএনজি হয় না? আই অ্যাম লাভিং ইউ কেন হয় না, মোটামুটি বুঝতে পেরেছেন? সজীব সরকার। হুম। এগুলো দেখবেন খুব নিগুড় আলোচনা, এগুলো কিন্তু স্বাভাবিক অন্য কোথাও পাবেন না। হ্যাঁ, তো আমরা অনেকে জানি যে, অনেকে এটা জানেন যে আই অ্যাম সিইং এ বার্ড, এটা হয় না, শুধু বলতে হয় আই সি এ বার্ড, সি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় না। কিন্তু কেন হয় না, এর কারণটা আজকে আমি আপনাদের জানিয়ে দিলাম। ক্লাসটা করতে থাকেন, এমন আরো অনেক জিনিস পাবেন। শেষের দিকে আমি স্পিকিং প্র্যাকটিস করাবো, দেখেন আপনাদের জন্য এগুলো আমি তৈরি করে রেখেছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি আমি। এখান থেকে আমরা কিভাবে ডিরেক্ট কথা বলতে পারি, হ্যাঁ, আমি এগুলো আপনাদের দিয়ে আজকে একটু করাবো। সেই জায়গাটা হচ্ছে কিভাবে আমরা সরাসরি কথা বলি। জাস্ট ওয়েট। আচ্ছা, এটা আমি দেখাবো যে কিভাবে আমরা প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর দিব, একটা ডায়লগ আকারে দেখাবো। আমাদের প্রতিনিয়ত এটা প্রয়োজন পড়ে। তো দেখেন, আমি এটা স্ট্যাটিক ভার্ব দেখানোর পর এর বলছি যে এই 6 প্রকার ভার্ব। তো বলা হচ্ছে যে হ্যাভিং বসানো যাবে না। হ্যাভিংটাও কেন হবে না তার ব্যাখ্যা দেখেন। উই আর হ্যাভিং এ কার, ইটস রং। উই আর হ্যাভিং এ কার, আমাদের একটা গাড়ি আছে, এটা কি বলতে হবে? উই হ্যাভ এ কার। রহিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড 2 কিডস, এটা বলা যাবে না, বলতে হবে রহিম ইজ হ্যাভিং আ ফ্যান্টাস্টিক ভয়েস। রহিম, রহিম ইজ হ্যাভিং আ ফ্যান্টাস্টিক ভয়েস। এখানে কেন বলা যাবে? কারণ তার এটা মালিকানায় রয়েছে, তার কিন্তু এটা নিজের কণ্ঠস্বর, এখানে আপনি হ্যাভিং দিতে পারবেন। তারপর দেখেন আরো বলা হচ্ছে, কিন্তু কোনো এক্সপেরিয়েন্স অথবা খাওয়ার কথা বলা হলে হ্যাভিং ব্যবহার করা যেতে পারে। কোনো খাওয়ার কথা বললে তখন আপনি হ্যাভিং দিতে পারবেন। যখন আমরা ভাত খাই, রুটি খাই, ফল খাই, সেসব জায়গায় আমরা হ্যাভিং দিতে পারবো। আই এম হ্যাভিং আ গ্রেট টাইম এট দিস পার্টি, আই ওয়াজ হ্যাভিং আ গ্রেট পার্টি এট দিস পার্টি, মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ রাইট নাও, মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ হোয়েন দ্য বস কেম ইন অ্যান্ড টোল্ড এভরি বডি টু গেট ব্যাক। আচ্ছা, বলছে যে আই এম হ্যাভিং আ গ্রেট টাইম, অর্থাৎ আমি একটা সুন্দর সময় পার করছি। আই ওয়াজ হ্যাভিং আ গ্রেট টাইম বা উই আর হ্যাভিং লাঞ্চ, এটা বলা যায়। এরপর দেখেন প্রেজেন্ট টেন্সে বলেছে হ্যাভ, আর এখানে থার্ড পারসন হলে হ্যাজ, পাস্ট টেন্সে দুটাই কিন্তু হ্যাড। আই হ্যাড, হি হ্যাড। নেগেটিভে কি, নেগেটিভ হলে কি হয়? ডোন্ট হ্যাভ হয়। নেগেটিভ হলে কি হয়? ডোন্ট হ্যাভ। আর যখন পাস্ট ফর্ম হবে তখন ডিডেন্ট হ্যাভ। এগুলো দিয়ে আমরা বাক্য দেখবো এখন নিচে। আচ্ছা, তারপর এখানে যদি পার্সন পরিবর্তন হয় তখন কি হয়? পার্সন যদি হি, শি, ইট অথবা এনি সিঙ্গুলার নাউন থাকে, তখন ডাজেন্ট হ্যাভ অথবা ডিডেন্ট হ্যাভ হয়। কি হয়? ডাজেন্ট হ্যাভ অথবা ডিডেন্ট হ্যাভ। দেখেন, কোয়েশ্চেন করতে গেলে কি হয়? একই বাক্যে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট টেন্স হলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। দেখেন আমরা ভালো করে খেয়াল করি, বলা হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সে হলে দেখেন আই ইউ হি, সরি আই ইউ উই, দে, প্লুরাল নাউন, দেটা হচ্ছে প্লুরাল কিন্তু থার্ড পার্সনের প্লুরাল দে, মনে রাখবেন এটা।
তো কি বললাম, আই, ইউ, উই, দে প্লুরাল হলে এখানে প্রেজেন্ট টেন্সে হ্যাভ হয়, কিন্তু থার্ড পারসন হলে হি, শি, ইট, এনি সিঙ্গুলার নাউন হলে হ্যাজ হয়। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। কিন্তু আমি যদি এখানে হি ব্যবহার করি, সাবজেক্ট দেখেন উপরে লিখেছি, এইগুলার যদি কোনো একটা আমি ব্যবহার করি, তাহলে কিন্তু আমি এখানে হ্যাভ দিতে পারবো না, হ্যাজ দিতে হবে। তার একটি কলম আছে, হি হ্যাভ এ পেন, এটা বলা যাবে না, যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, হি হ্যাজ এ পেন। দেখেন রিটেন ইংলিশে, রাইটিং ইংলিশে আমরা কিন্তু প্রচন্ড রকমের ভুল করি। কোথায় ভুল করি জানেন? ভার্বের ব্যবহারে আমরা ভুল করি, আমরা সাবজেক্টে ভুল করি, আমরা পার্সন পরিবর্তন করতে গিয়ে ভুল করি। যেমন ভয়েস চেঞ্জে বললাম আই ইট রাইস, এটা কি হয়? রাইস ইজ ইটেন বাই মি। মি কোন জায়গা থেকে আসলো? আই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এর অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। ভালো করে খেয়াল করেন, পাস্ট টেন্সে খুব সহজ আছে, সাবজেক্ট যাই থাকুক আপনি হ্যাড বসাতে পারবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডু নট হ্যাভ, আর যদি এখানে পার্সন থার্ড পার্সন হয় ডাজ নট হ্যাভ। পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিডন্ট হ্যাভ, আর এখানে যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যাই হোক ডিডন্ট হ্যাভ, পাস্টে কোনো পরিবর্তন হয় না। যদি প্রশ্ন করতে হয় ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। আমরা এগুলো একটু ভিতরে দেখবো। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। আই হ্যাভ নট এ পেন বলা যাবে না, অনেকে আমরা এটা লিখে থাকি। আমরা যখন বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের খাতা দেখি, তখন এটা দেখেছি যে আই হ্যাভ নট এ পেন অনেকে লিখে থাকে। আমি ব্যাখ্যা চাইলে বলে যে স্যার হ্যাভ মানে তো আছে, তাহলে হ্যাভ নট মানে নেই। এখানে আমি ছোট্ট একটা জিনিস আপনাদের লিখে দেখাই। আমি লিখলাম আই, জাস্ট ওয়েট, এখানে লিখলাম আই ই এ টি, আই ইট, আর আই সি ই, কি লিখলাম? আইট রাইস, আইট রাইস। দেখেন এইটাকে আমরা নেগেটিভ যখন করি, না বোধক, তখন কি এইভাবে আমরা লিখি? আই নট ই এ টি, ইট, আর আই সি ই, আই ইট রাইস, আই নট ইট রাইস। এটা কি আমরা কখনো লিখে থাকি? এটা মনে হয় আমরা লিখি না। এটা আমরা কেন লিখি না? আই ইট রাইস, আমি ভাত খাই না, তাহলে আই ইট নট রাইস অথবা আই নট ইট রাইস, এমনটি তো আমরা লিখতেও পারতাম। কিন্তু এখানে আমরা কেন লিখি না? এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? আমরা এখানে কেন এটা লিখতে পারি না? আমাদের এখানে বলা হচ্ছে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, এটা কেন আনতে হয়? অপসরা, তুমি একটু বলো তো, এখানে কেন আমাদেরকে এটা ব্যবহার করতে হয়? আই ইট রাইস, আই নট ইট রাইস, এটা দিতে পারি না কেন? ক্যান ইউ হেয়ার মি? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কেন লাগবে? অক্সিলারি ভার্বের প্রয়োজনীয়তাটা কি? এখানে এইভাবে করলে সমস্যা কি? আই নট ইট রাইস, প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে। সেই অক্সিলারি ভার্বটা কি? পার্সন অনুসারে কখনো ডোন্ট আনতে হবে, কখনো ডাজেন্ট আনতে হবে। আমার কি একটি কলম আছে, ডু আই হ্যাভ এ পেন? দেখেন এখানে প্রশ্ন করতে গেলে ডু আনতে হয়েছে, কিন্তু এখানে যদি বলতাম তার কি একটি কলম আছে, তখন ডু থাকতো না। এখানে যেহেতু তার বলেছি, এই জন্য এখানে ডাজ হতো, ডাজ হি হ্যাভ এ পেন? হ্যাঁ, আমার একটি কলম নেই, ডোন্ট আই হ্যাভ এ পেন। হ্যাঁ, আমার কি একটি কলম নেই, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডোন্ট আই হ্যাভ এ পেন। রহিমের একটা গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার। রহিমের একটি গাড়ি নেই, রহিম ডাজেন্ট হ্যাভ এ কার। রহিমের কি একটা গাড়ি আছে? ডাজ রহিম হ্যাভ এ কার? ডাজ রহিম হ্যাভ এ কার। রহিমের কি একটি গাড়ি নেই? ডাজেন্ট রহিম হ্যাভ এ কার। কি হবে? ডাজেন্ট রহিম হ্যাভ এ কার। রুমার একটা ছেলে ছিল। দেখেন এখানে অনেকেই ব্যবহার করে রুমা ওয়াজ এ সন, রুমা ওয়াজ এ সন, এটা অনেকেই কিন্তু আমরা লিখি এভাবে, আর ইউ এম এ, রুমা, ডাব্লিউ এ এস, রুমা ওয়াজ এ এস ও এন, কি লিখলাম? রুমা ওয়াজ এ সন। তো এই বাক্যটার অর্থ কি হয়? কেউ কি বলতে পারবেন যে রুমা ওয়াজ এ সন এটার অর্থ কি দাঁড়ায়? দেখেন, রুমা ওয়াজ এ সন এর অর্থ দাঁড়ায় রুমা একজন ছেলে ছিল, রুমা ওয়াজ এ সন। একবার স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হলো যে আমার পিতার একটি কুকুর ছিল, আমার পিতার একটি কুকুর ছিল। তো তখন সে বলেছিল কি, দেখেন এই হ্যাভ ভার্বের ব্যবহারটা কত সুন্দর, এটা না জানলে কি হয় আর এটা জানলে কি হয়। তো প্রশ্ন করা হয়েছিল যে আমার পিতার একটি কুকুর ছিল, তখন ওই স্টুডেন্ট বলেছিল এম ওয়াই, মাই, এফ এ টি এইচ ই আর, মাই ফাদার, ডাব্লিউ এ এস, অজ এ ডি ও জি। ও কি বলেছিল? মাই ফাদার ওয়াজ এ ডগ।
মাই ফাদার ওয়াজ এ ডগ। কারণ ওই স্টুডেন্ট জানে যে ওয়াজ মানে ছিল। যেমন বলা হচ্ছে যে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। ও এখানেও সেটা ধরে নিয়েছে যে ওয়াজ মানে ছিল। কিন্তু ওয়াজ মানে ছিল কখন ছিল এটা? সাবজেক্ট যখন নিজে কোনো কিছু ছিল। আমরা ভালো করে খেয়াল করব, বলা হচ্ছে সাবজেক্ট, এই যে মাই ফাদার, এখানে যদি বলা হয় মাই ফাদার ওয়াজ এ ডগ, এর বাংলা অর্থ দাঁড়ায় আমার পিতা একজন কুকুর ছিলেন, আমার পিতা একটি কুকুর ছিল। কিন্তু যখন বললাম আমার পিতার একটি কুকুর ছিল, তখন কি হবে? তখন হবে মাই, FATHER, মাই ফাদার, HAD, হ্যাড এ, তারপর কি হবে? DOG। লক্ষ্য করি, মাই ফাদার হ্যাড এ ডগ, সরি এখানে HAD, মাই ফাদার হ্যাড এ ডগ। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন, এখানে হ্যাড মানে ছিল, আবার উপরেও আমি লিখেছি ওয়াজ মানেও কিন্তু ছিল। এই জায়গাটা দেখেন, এখানে কি লিখেছি? ওয়াজ মানেও ছিল। তো দুইটা দুই রকম অর্থ, খুব ভালোভাবে আমরা খেয়াল করি। বলছে ওয়াজ মানে ছিল সাবজেক্ট যখন নিজে কোনো কিছু ছিল। আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন ডাক্তার ছিলাম, সে একজন উকিল ছিল, হি ওয়াজ অ্যান অ্যাডভোকেট, হি ওয়াজ এ লয়ার। দেখেন, এখানে সে নিজে ছিল, কিন্তু যখন সাবজেক্টের মালিকানায় কোনো কিছু থাকে তখন হ্যাড ব্যবহার করতে হয়। আমার একটা পাখি ছিল, আমার একটা কুকুর ছিল, আমার একটা গরু ছিল, তখন এখানে সাবজেক্টের পরে হ্যাড বসাতে হবে। মাই ফাদার হ্যাড এ ডগ, আমার পিতার একটা কুকুর ছিল। আর যদি কেউ বলে ফেলে মাই ফাদার ওয়াজ এ ডগ, তখন কি হবে বলেন তো? তখন পার্থক্যটা কিন্তু, হ্যাঁ, আসমান জমিন পার্থক্য হয়ে যাবে। যারা পারেন তারা তো পারেন, যারা এই ব্যবহারগুলো জানেন না খুব ভালোভাবে দেখে যান। এইগুলা কিন্তু বিভিন্ন জব প্রিপারেশন পরীক্ষাতেও আসে। মাই ফাদার ওয়াজ এ ডগ, মাই ফাদার হ্যাড এ ডগ। ছোট ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর ও অতল। একটা ছন্দ দিয়ে বললাম, কেন বললাম? আপনি আজকে মাত্র দুইটা লেসন বা দুইটা রুল আমার কাছ থেকে শিখে গেলেন। আগামী দিন অন্য দুইটা রুল অন্য কোথাও থেকে শিখবেন। পরের দিন অন্য দুইটা রুল আপনি বই পড়ে শিখবেন। বলা হচ্ছে যে আমাদের মানব মস্তিষ্ককে তুলনা করা হয়েছে হানিকম্ব, মৌমাছির চাকের সঙ্গে। মৌমাছি বিভিন্ন ফুলে ফুলে ঘুরে মধু এনে সেই হানিকম্ব মৌমাছির চাকে সে কিন্তু সংগ্রহ করে, সেই চাকটাকে, মধুর চাকটাকে বড় করে। আমাদের জ্ঞানরূপ যে মধু রয়েছে, এই মধুর চাকটাকে আমাদেরকে বড় করতে হবে। কিভাবে বড় করতে হবে? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কথাটা কি অনেক সুন্দর, দামি কথা। এখান থেকে আজকে আপনি একটা জিনিস শিখবেন, ওই একটা জিনিস আপনার ওই মাথায় যে মৌমাছির চাকের সাথে তুলনা করেছি, আপনার ব্রেনে যে অফুরন্ত মেমোরি, সেখানে অ্যাড হয়ে থাকবে। দেখবেন অনেক সময় আমরা ছোট বাচ্চাদের কাছ থেকেও, শিশুদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, তাদের ম্যানার, তাদের জ্ঞান, তাদের চলাফেরা অনেকটা শেখার থাকে। দোলনা থেকে কবর পর্যন্ত আমরা কিন্তু শিখি। আচ্ছা, কাম টু দা পয়েন্ট, বলা হচ্ছে রুমার কোনো ছেলে ছিল না, রুমা ডিডেন্ট হ্যাভ এনি সান। রুমার কি কোনো ছেলে ছিল? ডিড রুমা হ্যাভ সান? ডিড রুমা হ্যাভ সান? দেখেন, আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ভেরি উইক ইন বেসিক নলেজ। আমরা বেসিকে দুর্বল। বেসিক না শিখে অনেকে আইএলটিএস এর কোর্স করতে চলে যায়। এখানে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ভর্তি হয়েছেন বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, তারা শিখতে না পেরে সোহাগ স্যারের, অনেকে রয়েছে সোহাগ স্যারের ব্যাচে ভর্তি হয়ে আরো উন্নত জ্ঞান লাভের আশায় উন্নত দেশে পাড়ি জমায়। উন্নত দেশে বলতে কি, অনেক জায়গায় আইএলটিএস এইটা সেটা। কিন্তু বেসিক যদি আপনি পাকা না করতে পারেন, একটা 10 তলা বিল্ডিং এর ভিত যদি ভালো না হয়, আপনি 10 তলা দিতে পারবেন? সেইটাকে, বিল্ডিংটা কি কখনো টিকবে? আমার মনে হয় টিকবে না। তো এখানে কি করতে হবে? আগে আমাদের এই বেসিকটা ভালো করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, কেন ইংলিশে কথা বলতে পারেন না? কেন আমরা পারি না? আমাদের মেইন দুর্বলতাটা আমরা বেসিকে দুর্বল। আরো কিছু মূল কথা রয়েছে, আমরা প্র্যাকটিস করতে পারি না। আমাদের দেশে সবাই বাংলায় কথা বলে, সবাই যদি ইংরেজিতে কথা বলতো, তখন আমরা বাংলায় প্রাইভেট পড়তাম। আমাদের তখন কিন্তু ইংরেজি শেখা লাগতো না। বাংলা তো আমরা শিখেছি ছোটবেলা থেকে, গ্রামার না জেনেই বাংলা শিখেছি। মায়ের মুখে, পিতার মুখে আমরা শুনেছি, পারিপার্শ্বিক মানুষের কাছে শুনেছি, কোনো গ্রামার ব্যাকরণ লাগেনি। কিন্তু এখানে আমাদের এখন ব্যাকরণ শিখে ভাষা শিখতে হচ্ছে, কারণ ব্যাকরণ হচ্ছে ভাষার নিয়ন্ত্রক। তো আমরা এই নলেজটা শিখবো, আমরা ভাষাটা শিখবো একটা নির্দিষ্ট ধারাবাহিকতা মেইনটেইন করে, এবং গ্রামার জেনে তারপরে ভাষা শিখবো। আমি ভাত খাই, আই ইট রাইস। আর যখন বলবো করিম ভাত খায়, তখন তো করিম ইট রাইস দিলে হবে না, কারণ করিম
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে এস বা ইয়েস বসে। এটা যদি আপনি গ্রামারে না পড়েন, আপনি শুধু স্পোকেনের রুল দিয়ে কাজ হবে? আবার শুধু আপনি গ্রামার শিখলেন, কথা বলা শিখলেন না। ইটস ভেরি রং, দিস ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট। অনেকে রয়েছে গ্রামার, অনেক রুল জানে, অনেক ভোকাবুলারি জানে, বাট দে কান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি প্র্যাকটিস অফ লার্নিং ইংলিশ, স্পিকিং ইংলিশ অ্যান্ড রিডিং স্কিল। আমি এখানে যদি আপনাদেরকে যে কোনো একটা প্যাসেজ বের করে দেই যে আপনি এই প্যাসেজটা পড়েন, তো আমরা কি পারবো? অনেকেই পারবো না। কেন পারবো না বলতে পারেন? দেখেন, এখানে আমি আপনাদের জন্য একটা প্র্যাকটিস সেশন এনে রেখেছি, একটা রেখেছি যে আ বুক ফেয়ার আই ভিজিটেড। আমি এখনই যদি কাউকে একটু প্র্যাকটিস করতে বলি, দেখি আমাদের রিডিং স্কিলটা কার কতটা ডেভেলপ হয়েছে, আমরা এটা একটু প্র্যাকটিস করি। দেখেন, ক্লাসটাতে যারা জয়েন করেছেন প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, অনেকেই দেখছে আজকে ক্লাসে জয়েন করেছে। তো আমি একজনকে একটু পড়ার জন্য অনুরোধ করছি, খুব সহজ একটা প্যাসেজ, আ বুক ফেয়ার আই ভিজিটেড। এই বুক ফেয়ারটা একটু পড়তে হবে, দেখি আমরা বুক ফেয়ারটা কেমন পড়তে পারি। ফাহমিদা জেরিন, আপনি একটু আনমিউট করেন তো। এইগুলো আমরা একটু পড়ি, দেখি আমাদের চারটা স্কিলে কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, অন্যরা একটু মিউট করে রাখবেন। আচ্ছা, আপনি এখানে পড়েন তো, আ বুক ফেয়ার আই ভিজিটেড, যতটুকু আমি কালার করেছি এইটুকু একটু পড়েন, জোরে জোরে পড়বেন। হুম, সাউন্ডটা বাড়িয়ে দিন প্লিজ। হুম, হুম, হুম। The biggest and most gorgeous structure are changed. The visitors of Bangla Academy took a festival look. There were a lot of bookstores beautifully decorated. থ্যাংক ইউ, আপনি যতটুকু পড়েছেন অনেক ভালো পড়েছেন, আপনার পড়াটা যথেষ্ট ক্লিয়ার হয়েছে। আমি দেখি অন্যরা কতটুকু পড়তে পারে, আমি একটু সবার কাছে জানতে চাই। আমাদের এটা কিন্তু একটু জাজ করতে হবে আমরা কতটা পড়তে পারছি। নো, আমি যাদেরকে বলবো তারাই পড়বেন। হ্যাঁ, এইগুলো পড়তে বললে সবাই পড়া যাবে না, যাদেরকে পড়তে বলবো তারাই পড়তে হবে। খাদিজা আক্তার পারবেন? একটু আনমিউট করেন তো, ক্যান ইউ হেয়ার মি? কুইকলি করতে হবে কাজগুলা। খাদিজা আক্তার, দেখছেন অনেকে কথা বলতে চায় না। হুম, মিতু ইসলাম, ক্যান ইউ রিড ইট? মিতু ইসলাম। বলবো স্যার। হ্যাঁ, পড়ুন। ওকে, স্টার্ট নাও। ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি আই ওয়েন্ট টু ভিজিট দ্য একুশে বই মেলা। Uh, we visit a lot of stall and bought a number of books. Of the books, there are story books, science fiction, and autobiography. While we were about to finish our visit, I noticed the great writer Dr. Jafar Iqbal sitting on a chair in front of a stall. I also noticed the great poet Paul Mahmoud আল also মাহমুদ, আল মাহমুদ। sitting beside him. Two great personalities were talking with each other, and curious people were gathering around them for talking their autograph. At last, we finished our ওকে, থ্যাংক ইউ, ইউ হ্যাভ রেড ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে দেখেন, এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকের, যারা যারা পড়েছেন প্রত্যেকের কিন্তু আমাদের রিডিং ভালোভাবে পড়ার কিন্তু একটা দক্ষতা এবং যোগ্যতা থাকতে হবে। অনেকে কিন্তু আমরা রিডিং পড়তে পারি না, আবার অনেকে খুব ভালো রিডিং পড়তে পারি। আচ্ছা, তো আমি যে জায়গাটাতে ছিলাম, বলা হচ্ছে যে রুমার কোনো ছেলে ছিল না, রুমা ডিডেন্ট হ্যাভ। এখানে কিন্তু রুমা অজ নট দেওয়া যাবে না, যেহেতু পাস্ট টেন্সে নেগেটিভ করতে গেলে ডিড নট বসে। রুমা ডিডেন্ট হ্যাভ এনি সান, রুমার কি কোনো ছেলে ছিল? ডিড রুমা হ্যাভ এনি সান? আচ্ছা, রুমার কি কোনো ছেলে ছিল না? ডিডেন্ট রুমা হ্যাভ এ সান? আচ্ছা, দেখেন এখানে আপনাদের জন্য এক্সারসাইজ শিট দিয়ে রেখেছি, এইগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। আই ড্যাশ আর ফ্রেন্ড হু ওয়ার্কস এট অ্যাপল, এখানে কি হবে? রুমা ড্যাশ এ লার্জ ফ্যামিলি, ফিল ফ্রি টু আস্ক ইফ ইউ ড্যাশ এনি কোয়েশ্চেন। রহিম ড্যাশ এ পিৎজা ফর ডিনার লাস্ট নাইট। করিম ড্যাশ আ MBA in electrical engineering. We dash a house in California. My cell phone dash 16 megapixel camera. We dash a flight to London on Saturday morning. হ্যাঁ, এগুলো আপনারা একটু করবেন। এখানে আরো দিয়েছি দেখেন, বলা হচ্ছে আই ড্যাশ
ক্রিয়েট নাকি জেনারেল হবে, অ্যান্ড অরেঞ্জ জুস ক্রিয়েট ফর ব্রেকফাস্ট টুডে। তারপর উই ড্যাশ এ লট অফ ডিফিকাল্টি ফাইন্ডিং জনস হাউস অন দ্য ডে অফ দ্য পার্টি। এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে, কিন্তু উত্তরটা আমরা দেখবো না, উত্তরটা না দেখে আমরা এই বাক্যগুলো তৈরি করার চেষ্টা করব। এগুলো প্র্যাকটিস হিসাবে আপনাদের নিতে হবে। হ্যাভ ভার্বে আমরা কতটা বুঝতে পেরেছি সেই জায়গাটা কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে। এখন আমরা দেখব হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার। হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব এবং হ্যাড ভার্বের অক্সিলারি ভার্ব হিসেবে কোথায় কিভাবে ব্যবহার করা হয়। হ্যাভ এবং হ্যাজ সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, কি বলেছি, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয় এবং থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে হ্যাভ বসে। তিনটা জায়গায় হ্যাভ বসে, ফার্স্ট পারসন হলে, সেকেন্ড পারসন হলে এবং থার্ড পারসন প্লুরাল হলে হ্যাভ বসবে। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে কি বসবে, হ্যাজ বসবে। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন এই হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব অক্সিলারি আর হেল্পিং ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে, তখন কিন্তু অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না। কি বললাম, এই সেন্টেন্স দুইটা আমরা সবাই খুব একটু ভালোভাবে মনে রাখবো। বলা হচ্ছে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্ব অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব হিসেবে সেন্টেন্সে বসবে, তখন কিন্তু এদের অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না। ভার্বগুলো শুধুমাত্র কথাগুলোকে প্রেজেন্ট টেন্সে বলার জন্য ব্যবহার করা হয়, পারফেক্ট টেন্সে বলার জন্য ব্যবহার করা হয়। কেমন জানেন, দেখেন, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করেছি। আমি আমার কাজটি কি করেছি, শেষ করেছি। তো বলা হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করা হয়েছে। কোন ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্ব হিসেবে, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। দেখেন এই হ্যাভের কিন্তু অ্যাকচুয়াল কোনো মিনিং এখানে হয় না। ফিনিশড এইটাকে হেল্প করার জন্য এখানে হ্যাভ বসেছে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। দে হ্যাভ গন টু স্কুল, এখানে কিন্তু হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্বের স্পেশাল কোনো অর্থ হয় না। আমি আমার কাজ শেষ করেছি, আই আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছে। তুমি একটা চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন আ লেটার, ইউ হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো। তাহলে এখানে বাক্যগুলো কি হলো, এখানে বাক্যগুলোর আমরা অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার করেছি, যেগুলার অ্যাকচুয়াল কোনো মিনিং হয় না, এরা শুধু সাহায্য করার জন্য এখানে এসেছে। পাস্ট পারফেক্ট টেন্সে যখন ব্যবহৃত হবে তখন সব পার্সনের সাথেই হ্যাড বসবে। সুন্দর একটা কথা বলেছে, বলছে যে পাস্ট টেন্সে যখন হ্যাড ব্যবহার করা হবে, উপরের বাক্যগুলোতে আমরা দেখেছি আই, উই এরপরে হ্যাভ বসে, থার্ড পার্সন হলে হ্যাজ বসে। নো, পাস্ট টেন্সের ক্ষেত্রে আপনি সব জায়গায়, টোটাল সব জায়গায় চোখ বন্ধ করে আপনি হ্যাড ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম, পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য লিখেছি। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছিলাম, বিফোর হি কেম সে আসার আগে, অর্থাৎ সে আসার আগেই আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। এখানে হ্যাড ব্যবহার করেছি আই এর পরে। আরেকটা কি হলো, হি হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ সে স্কুলে যাওয়ার আগেই সকল কাজ সম্পন্ন করেছিল। তাহলে এখানে আই এর পরে হ্যাড বসেছে, উই এর পরেও এখানে হ্যাড বসবে, অর্থাৎ হ্যাডটা কমন, এটা সব জায়গায় ব্যবহার করা যায়। সে একটা মুভি দেখেছিল, শি হ্যাড ওয়াচড আ মুভি, কি হবে, সে একটা মুভি দেখেছিল, শি হ্যাড ওয়াচড আ মুভি। আচ্ছা, আরো একটু দেখবো, এছাড়া ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল এবং উইল হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। শ্যাল হ্যাভ হয় এবং উইল হ্যাভ হয়। কোথায় এটা হয় বলেন, ফিউচার পারফেক্ট টেন্সে। কোথায় ব্যবহৃত হয়, ফিউচার পারফেক্ট টেন্সে। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করিয়া থাকবো। ফিউচার পারফেক্ট টেন্স দেখেন শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ বসে। যারা টেন্সটা ভালো বুঝতে পারেননি আমাকে একটু নক করবেন, এবং আমার পূর্বের যে ক্লাসগুলো রয়েছে আপনাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-তে আমার ক্লাসগুলো আপলোড করা আছে। যদি এখানে কেউ নতুন থেকে থাকেন আমাকে একটু বলবেন, আমি নাম্বারটা দিব। এবং এখানে পূর্বের ক্লাসের দেখবেন উপরের দিকে ক্লাসগুলো দেওয়া আছে। টেন্সটা ভালোভাবে না জানলে, টেন্স হচ্ছে ইংরেজি ভাষার সূতিকাগার। যে কোনো ভাষার, বাংলা ব্যাকরণ শিখতে চান টেন্স শিখতে হবে, ইংরেজি ভাষা শিখতে চান টেন্স শিখতে হবে। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো এট ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাচিভ দ্য নলেজ অফ টেন্স। ওকে, তো বলছে যে আমি আমার কাজ শেষ করে থাকবো,
আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সে একটা মুভি দেখে থাকবে, শি উইল হ্যাভ ওয়াচড আ মুভি। দেখেন এই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসেছে, যার কারণে পরবর্তীতে ভার্বটা ভি3 হয়েছে, ওয়াস্ট হয়েছে। এটা কি হয়েছে বলেন? এটাকে আমি WATCHED ওয়াস্ট করেছি। হ্যাঁ, তুমি একটা চিঠি লিখে থাকবে, ইউ উইল হ্যাভ রিটেন আ লেটার, ইউ উইল হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখে থাকবে। তো এটা আমরা মোটামুটি একটু হ্যাভ ভার্বের ব্যবহারটা দেখলাম। এখন আমরা কিছু স্পোকেনের রুল দেখবো, আমরা একটু পার্টস অফ স্পিচটাতে একটু দেখব। দেখেন এখানে বলা হচ্ছে 100+ স্পোকেন রুল দিয়েছি। আমরা প্রত্যেকেই এখানে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, প্রত্যেকের মনের একটা বাসনা এটা, তাই না? যে আমি ইংলিশে নেটিভ স্পিকারদের মতো কথা বলবো, তাদের মতো উচ্চারণগুলো আমার শোনাবে। তো এখানে কিছু রুল দেওয়া রয়েছে, যে রুলগুলা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। প্রত্যেক দিন কথা বলতে গেলেই, যেমন একটা বাক্য যদি বলি, মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও বটে, সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও, রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে, সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়, সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। কি হবে? সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। এই ধরনের বাংলা বাক্য আমরা প্রত্যেক দিন বলি, কিন্তু এর ইংরেজি আমরা পারি না। ইংলিশ ট্রান্সলেশন কি হবে? দেখেন বলা হচ্ছে সাবজেক্ট প্লাস, জাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ। এই বাক্যের আমার কিওয়ার্ড হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমি একটা রুল আপনাদের শিখাচ্ছি। কি দিয়ে শিখাচ্ছি? অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন। হুম, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও বটে। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। দেখবেন এই বাক্যগুলা কিন্তু আমরা বাংলা বলতে পারি, বাট উই কান্ট স্পিক ইন ইংলিশ ইন দিস সেন্টেন্স। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও ভালো খেলতে পারে। দেখবেন গ্রামে অনেক ছেলেরা রয়েছে, ফুটবলও ভালো খেলে, ক্রিকেটও ভালো খেলে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। এই স্পোকেনের রুলগুলা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, স্পন্টেনিয়াসলি আপনি কথা বলতে পারবেন সকাল থেকে শুরু করে। পরে একটা রুল হচ্ছে কম্পিউটার শিখলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়, শীতকাল পড়েছে, আপনি এলাকায় আপনার পাড়ায় মহল্লায় কিছু ছেলে মেয়ে জোগাড় করে বলছেন এই শীতে রাঙামাটি ভ্রমণ করতে গেলে কেমন হয়, মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। দিস স্ট্রাকচার উইল বি, প্রথমে দিতে হবে হাউ অ্যাবাউট। কি দিতে হবে বলেন, আমার সঙ্গে একটু বলবেন। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল রুল। হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস মেইন ফর্ম প্লাস এক্সটেনশন। কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। তাহলে এইগুলা হচ্ছে হাউ অ্যাবাউট এর একটা রুল আপনাদের সামনে আমি দেখালাম। কি হাউ অ্যাবাউট? এটার বাংলা অর্থ অর্থ হচ্ছে কেমন হয়। মনে করেন এখন সারা দেশে কম বেশি বর্ষা হচ্ছে, আপনি বললেন যে এই বর্ষা স্নাত দিনে খিচুড়ি খেলে কেমন হয়। হুম, এই বর্ষায় আমরা নৌপথে ভ্রমণ করতে গেলে কেমন হয়। তাহলে এই যে বাক্যগুলা, এই বাক্যগুলা আমরা হাউ অ্যাবাউট দিয়ে তৈরি করতে পারি। কি দিয়ে করব? হাউ অ্যাবাউট। নেক্সট রুল, ইচ্ছা করছে বা আকাঙ্ক্ষা করছে। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমার খেতে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছা করছে, আমার তার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে, আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে। এই বাক্যগুলো আমরা কেমনে তৈরি করব? দেখেন, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। হুম, আচ্ছা আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আচ্ছা আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক স্লিপিং। দেখেন এখন সারা দেশে বৃষ্টি হচ্ছে, তাই না? তো বলা হচ্ছে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। ওয়েট মানে হচ্ছে ভেজা, বৃষ্টিতে ভেজা। তো এই যে ভিজতে ইচ্ছা করছে, খাইতে ইচ্ছা করছে, এই বাক্যগুলো আমরা ফিল লাইক ব্যবহার করব। ফিল লাইক, হ্যাঁ, যেমন সাবজেক্ট প্লাস ফিল লাইক। মনে রাখবেন এই স্ট্রাকচার গুলো আপনারা একটু খাতায় লিখবেন। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। অনেকেই আমি দেখেছি ইদানিং আমার হোয়াটসঅ্যাপে বাড়ির কাজগুলো পাঠায়, আমি কারোটা হয়তো দেখার সময় পাই, কারো পাই না। তো যারা হোমওয়ার্ক গুলো করে তারা অতি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবে, আপনারা লিখে রাখেন। কারণ তারা ভাষাটা নিয়ে গবেষণা করে, তাদের ভাষাটা শেখার মন রয়েছে। যে কোনো বিষয় পৃথিবীতে অর্জন করতে গেলে আপনাকে সেখানে সময় দিতে হবে। এমনি এমনি কোনো কিছু কিন্তু হেঁটে হেঁটে
আসে না। তো এখানে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটার পিছনে আপনাকে সময় দিতে হবে। আপনি দেখেন আমরা অনেকেই বলি, অনেকে প্রশ্ন রাখে আমার কাছে, স্যার ভোকাবুলারি কেমনে মুখস্থ করব অল্প সময়ে দ্রুত। এখানে দুইটা কথা বলবো ছোট্ট করে মাত্র। ভোকাবুলারি মুখস্থ করতে গেলে আপনাকে সাফিক্স প্রিফিক্স শিখতে হবে, আমি একটা ক্লাস নিব এর উপরে। সাফিক্স প্রিফিক্স, হুম, এই জিনিসটা শিখতে হবে। যেমন দেখেন আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। যেমন লিখলাম কমফোর্ট, COMFORT, আমি কি লিখেছি, কমফোর্ট, তাই না? আচ্ছা, এরপর আমি দিতে পারি কমফোর্টের পর আমি যোগ করতে পারি অ্যাবল, ABLE, কমফোর্টেবল। কমফোর্ট মানে আরাম, আর কমফোর্টেবল মানে আরামদায়ক। হুম। আচ্ছা, এর আগে আমি যেটাকে পূর্বে যোগ করা হয় এটাকে প্রিফিক্স বলা হয়, আর যেটা শব্দের পরে যোগ করা হয় তাকে সাফিক্স বলা হয়, মনে রাখবেন সবাই। তো বলা হচ্ছে এখানে আমি যে একটা আন যোগ করে দিলাম, আন কি হলো, আনকমফোর্ট, এরপরে অ্যাবেল যোগ করে দিলাম, আনকমফোর্টেবল। তাহলে কি হয়ে গেল, তিনটা বিষয়, কমফোর্টের বাম পার্শ্বে একটা শব্দ যোগ করেছি, ডান পার্শ্বে একটা যুক্ত করেছি। এই শব্দটাকে একটাকে বলা হচ্ছে সাফিক্স, একটাকে বলা হচ্ছে প্রিফিক্স, আরেকটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। কমফোর্ট, কমফোর্টেবল, আনকমফোর্ট, আনকমফোর্টেবল। এখান থেকে আরো তৈরি করা যায়। তো এইভাবে আপনাকে ভার্ব, ওয়ার্ড বেশি শিখতে হবে, ভোকাবুলারি। আরেকটা বিষয় হচ্ছে যেটা সারা বিশ্বব্যাপী প্রচলিত, আপনি ইংরেজি বই পড়তে বসেছেন, আপনি বাসে উঠে কোথাও যাচ্ছেন, আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, যাই কিছু করেন, হঠাৎ একটা নতুন শব্দ আপনি পাইলেন, বাংলাও হতে পারে ইংরেজিও হতে পারে, ওই শব্দটা তাৎক্ষণিকভাবে আপনাকে কোথাও না কোথাও লিখে ফেলতে হবে। বলা হচ্ছে লেখায় 10 গুণ আর পড়ায় 1 গুণ, মনে রাখবেন কথাটা। অর্থাৎ আপনি যদি লেখেন, আপনার একবার পড়লে যে কাজ হয়, 10বার পড়লে যে কাজ হয়, যে উপকার হয়, একবার লিখলে তার থেকে বেশি উপকার হয়। তো আমি বিশেষ করে ভোকাবুলারি মুখস্থ করেছি ছোটবেলা থেকে, যেখানে যে আমাদের বিশেষ করে 9-10-এর ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বইতে যত অজানা শব্দ ছিল আমি সব মুখস্থ করে ফেলেছিলাম, আমার মনে আছে এখনো। আমাদের কম্প্রিহেনশন ছিল প্যাসেজ, তো এখানেও যত অজানা ওয়ার্ড ছিল, আননোন ওয়ার্ড, আমি মুখস্থ করেছিলাম। এভাবে আপনাদেরকে লিখে লিখে মুখস্থ করতে হবে। আরো ভালো হয় যখন একটা অজানা শব্দ আপনি আপনার নোটবুকে লিপিবদ্ধ করলেন, ওইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখবেন আপনি ইচ্ছা করলেও আপনি ওয়ার্ড আর ভুলে যাবেন না, ওই ওয়ার্ডটি সারা জীবন আপনার মাথায় থাকবে। কাম টু দা পয়েন্ট প্লিজ। বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। এরপর একটা রুল আমরা দেখব, লেগে থাকো, হাসতে থাকো তুমি সুখী হবে, লেগে থাকো তুমি জিতবে, হুম, তুমি যেতে থাকো আমি পরে আসব, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। দেখেন কত সুন্দর কথা, আসলে কথাটা সঠিক। বলছে নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান হবে। আমরা যখনই কোনো বিপদে পড়ি বা বারবার যদি কোনো সমস্যার সম্মুখীন হই, অনেক সময় আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেই। নো, বলছে লেগে থাকো, এর ইংলিশটা কি হবে, এটা হচ্ছে কিপ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস এনি ভার্ব ফর্ম প্লাস এক্সটেনশন। লেগে থাকো তুমি জিতবে, কিপ স্ট্রেইং ইউ উইল উইন, হাসতে থাকো তুমি সুখী হবে। হাসি কিন্তু একটা খুব দারুণ মারাত্মক ঔষধ। মেডিকেল সায়েন্সে বলছে একজন সুস্থ মানুষের প্রতিদিন 15 থেকে 20 মিনিট হাসা উচিত মন খুলে। আমরা কেউ কি এখানে হাসি? মাঝে মাঝে আপনারা হাসির বিভিন্ন জোকস পাওয়া যায়, এখন তো অভাব নাই, ফোন খুললেই দেখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রিলস, এগুলাতে হাসির ভিডিওগুলো দেখবেন। হার্ট ভালো থাকবে। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি, তুমি যেতে থাকো আমি পরে আসবো, কিপ গোয়িং আই উইল কাম লেটার, আমি পরে আসবো, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে, কিপ প্রেইং ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। দেখেন এই কথাগুলো একটু মনে করে দেখেন, আমরা এগুলার বাংলা পারি, বাট এইগুলা কিন্তু আমরা ইংলিশে বাক্য গঠন করতে পারি না। কি আমরা পারি কি? আচ্ছা, তাহলে এই বাক্যগুলা কিন্তু আমাদেরকে জানার প্রয়োজন আছে। এখন দেখেন, আমরা অনেকে এখানে পুরাতন স্টুডেন্ট রয়েছেন, তারা এই রুলগুলা শিটগুলো অলরেডি হয়তো পূর্বে পেয়েছে, কিন্তু তারপরও তারা কথা বলতে পারছে না। সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হচ্ছে যখন আমার ক্লাসটা করা হয়, মনে হয় যেন স্যার এমন ভাবে পড়িয়ে দিচ্ছে আমার মাথায় সব ঢুকে যাচ্ছে, আমি সব পারবো, কিন্তু এইটা আমরা চর্চা করি না, প্র্যাকটিস করি না। আর যে কোনো জিনিস ফেলে রাখবেন,
আপনি একটা লোহার অস্ত্র আজকে কিনে নিয়ে আসবেন বাজার থেকে, এটা আপনি 5 দিন 10 দিন 1 মাস আপনার ঘরে আপনি ফেলে রাখবেন, দেখবেন এটায় মরিচা চলে আসবে। তো এই মরিচা আসার মূল কারণ হচ্ছে আপনি ফেলে রেখেছেন। একটা ইলেকট্রনিক্স ডিভাইস আপনি ফেলে রাখবেন, আপনি যখন এটা ব্যবহার করতে যাবেন দীর্ঘদিন পর দেখবেন ঠিকঠাক মতো কাজ করছে না। ঠিক একই রকম আমাদের ব্রেনটাও তাই। এই রুলগুলা, আমি প্রতিদিন 5টা বা 10টা করে রুল পড়াবো, আপনারা এই রুলগুলা ব্যবহার করে কথা বলার চেষ্টা করবেন। ফ্যামিলির কারোর সাথে বলবেন, কলিগদের সাথে বলবেন, ফ্রেন্ডদের সাথে বলবেন, পিতামাতার সাথে বলবেন, সন্তানের সাথে বলবেন। যদি না পারেন, আপনার ফোনের রেকর্ডিং অপশনটা চালু করে হোয়াটসঅ্যাপে দেখবেন ওখানে ভয়েস রেকর্ড রয়েছে, নিজে নিজে কথা বলবেন। নিজের সঙ্গে নিজে বলতে হবে। যারা এখান থেকে প্রবাসীরা ক্লাস করছেন, কথা বলার জন্য চেষ্টা করছেন কিন্তু পারছেন না, আপনি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন। আমার পার্সোনাল স্পোকেন ব্যাচে যারা, তাদেরকে কিন্তু আমি এরকম বিভিন্ন টেকনিক দিয়ে থাকি যে আপনি হোয়াটসঅ্যাপে আপনার ভয়েস রেকর্ড করবেন, যে কোনো বিষয়ের উপরে আপনি প্রেজেন্টেশন দিবেন, ভুল হোক সেই রেকর্ডটা আবার কেটে দিবেন, আবার বলবেন, আমাকে পাঠাবেন, আমি শুনবো, আপনি শুনবেন। এইভাবে এগোতে হবে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে। দেখেন আমরা এখানে যারা ক্লাস করছি অনেকেরই অনেক বয়স্ক আমরা আছি, তাই না? এতটা বয়স হয়েছে, আমরা এখনো কেন শিখতে পারিনি? এর কারণটা হচ্ছে আমরা এতদিন প্র্যাকটিস করিনি। আর আমরা সব শিখতে গিয়েছিলাম, ন্যারেশন থেকে শুরু করে সব আমরা শিখতে গিয়েছি, কিন্তু আমাদের সেই গোড়ায় শেখা হয় নাই। দেখা হয় নাই ঘর হইতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। একটা ভাব সম্প্রসারণ আছে না, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা। দেখবেন একটা ইসে রয়েছে ভাব সম্প্রসারণে। তো আমরা বাড়ির কাছের বিষয় ভালো দৃশ্য রেখে আমরা দেশ বিদেশে ভ্রমণে চলে যাই। তো এখানেও ইংরেজি ব্যাপার শেখাটাও সেরকম হয়েছে। আমরা টেন্স পারি না, অথচ আমরা কন্ডিশনাল সেন্টেন্স, আমরা ক্লজ, আমরা ন্যারেশন, আমরা চেঞ্জিং জয়নিং এগুলো শিখতে চাই। ওকে, এখানে আরো একটা রুল বলা হচ্ছে, আই উইশ আই কুড, আমি যদি পারতাম। এটার অর্থ কি হবে? আই উইশ আই কুড, আমি যদি পারতাম। আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেইনটেইন গুড হেলথ। তাহলে এটা কিসের ব্যবহার? এটা হচ্ছে আমি যদি পারতাম, আই উইশ আই কুড। ক্যান মানে পারা, আর পারতাম হলে তখন কুডের ব্যবহার করতে হবে। নেক্সট রুল, ইউএসইডি, ইউজ টু। এটার অর্থ হচ্ছে অতীতকালে যদি কখনো কোনো নিয়মিত অভ্যাস বোঝায় তখন ইউজ টু ব্যবহার করা হয়। অতীতকালে নিয়মিত অভ্যস্ততা বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ইউজ না, কিন্তু ইউজ এর পরে ইডি যোগ করতে হবে, ইউজ এর পরে ডি যোগ করতে হবে, ইউজ টু। অর্থাৎ পড়তাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ততা বোঝাতে ইউজ টু বসে। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি কানাডায় বাস করতাম, দেখেন কানাডা থেকে চলে এসেছি, এখন আর কানাডায় থাকি না, একটা সময় আমি নিয়মিত কয়েক বছর ছিলাম। আমি প্রতিদিন নদীর তীরে, আমি প্রতিদিন বিকেলে নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম। সে প্রতিদিন একটি ডিম খেত। অতীতকালের, অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু দিয়ে সেই বাক্যটা কমপ্লিট করতে হবে। আমি কানাডায় বাস করতাম, আই ইউজ টু লিভ ইন কানাডা। আমি শাকসবজি পছন্দ করতাম, আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু রিসাইড দ্য হোলি কোরআন। আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। দেখেছেন? তাহলে এখানে অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আর ইউ ওকে? নেক্সট রুল, সাপোজড টু। দেখেন সাপোজ টু কখন আমরা ব্যবহার করব? বলা হচ্ছে হওয়ার কথা বা করার কথা এমনটি বুঝালে সাপোজ টু ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সাপোজ টু ব্যবহার করা হয়। আমার তার সঙ্গে দেখা করার কথা, আম সাপোজ টু মিট উইথ হিম। তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ আর সাপোজ টু কল মি। তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা ছিল, ইউ আর সাপোজ টু মেইনটেইন দিস সিক্রেট। তোমার কখন কাজটি করার কথা, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কতবার কাজটি করার কথা, হাউ অফেন। হাউ অফেন মানে হচ্ছে কতবার বা কত সময়, হাউ হাউ মেনি টাইমস। হাউ অফেন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক।
তোমার কতবার কাজটি করার কথা। তাহলে এগুলো আমরা কিভাবে ব্যবহার করব? হাউ অফেন, সাবজেক্ট প্লাস অ্যামিজার অজয়ের প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। হাউ আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক, তোমার কিভাবে কাজটি করার কথা। হাউ অফেন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক, তোমার কি গতকাল কাজ করার কথা ছিল। ওয়ার ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক ইয়েস্টারডে, ওয়ার ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে এখানে সাপোজ টু এর একটা রুল আমরা দেখলাম। দেখেন এগুলা খুবই সহজ, একবার দেখলে পারা যাবে, কিন্তু ওই যে কথা একটাই, আমাদেরকে প্রতিনিয়ত এগুলো ব্যবহার করতে হবে। হ্যাভিং এর একটা ব্যবহার দেখাই, দেখেন বলা হচ্ছে কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে, এরূপ বোঝালে সেখানে হ্যাভিং এর ব্যবহার করা হয়। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আই এম হ্যাভিং প্রবলেম, অর্থাৎ প্রথমে হ্যাভিং দিতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর দিতে হবে এক্সটেনশন। প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল ফোন। দেখেন 10টি রুল পড়াবো, এটা হলে 9টি চলে। এটা হচ্ছে হাউ কাম, কি কারণে বা কিভাবে। হাউ কাম শব্দের অর্থ হচ্ছে কি কারণে বা কিভাবে। কি কারণে তুমি এতটা হতাশ, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারছো না। এই বাক্যগুলো আমরা হাউ কাম ব্যবহার করব। দেখেন হাউ কাম শব্দের অর্থ হচ্ছে কি কারণে বা কিভাবে। কি কারণে বা কিভাবে। কি কারণে তুমি এতটা হতাশ, হাউ কাম ইউ আর সো আপসেট। হাউ কাম ইউ আর সো আপসেট, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। হাউ কাম ইউ কান্ট মেক আ ডিসিশন। দেখেন নেক্সট রুল হচ্ছে ইয়েট টু। এই ইয়েট টু কথাটার বাংলা অর্থটা হচ্ছে এখনো কিছু করেনি বা করিনি। ইয়েট টু কি ব্যবহার করব, ইয়েট টু। বাক্যে এখনো কিছু করিনি বা করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে এমন বোঝালে ইয়েট টু ব্যবহার করা হয়। এখনো কিছু করিনি বা করেনি এমন বোঝালে ইয়েট টু ব্যবহার করা হয়। দেখেন গঠনটা কেমন হবে, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম যে কোনো একটি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি এখনো বিয়ে করিনি, আম ইয়েট টু ডু দা, আই এম ইয়েট টু ম্যারি। আমি এখনো কাজটি করিনি, আম ইয়েট টু ডু দা ওয়ার্ক। আমি এখনো নামাজ পড়িনি, আই এম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনো তাকে টাকাটা দেয়নি, আম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট, আমি এখনো বাজারে পৌঁছাইনি। তাহলে এই বাক্যগুলা আমরা ইয়েট টু ব্যবহার করে করতে পারি। কিভাবে করব আমরা, ইয়েট টু ব্যবহার করে এই বাক্যগুলো আমরা তৈরি করতে পারি। নেক্সটে দেখেন আমি আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু কথা একটু দেখাই, আমরা কিভাবে প্রশ্ন করি, কিভাবে সেই প্রশ্নের উত্তর দিতে পারি। কেউ আমাকে প্রশ্ন করছে তুমি কেমন আছো, বা আপনি প্রশ্ন করেছেন কাউকে হাউ আর ইউ, সে কি বলবে, আই এম ফাইন। অ্যান্ড ইউ, আপনিও বলবেন আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। তোমার বাড়ি কোথায়, দেখেন অপরিচিত কারোর সাথে দেখা হলে এইটা আমাদের জানার প্রয়োজন পড়ে, তোমার বাড়ি কোথায়। তো এটা কিভাবে বলবেন, হোয়ার ইজ ইউর হোম। দেখেন হোয়ার মানে হচ্ছে কোথায়। আপনি রাস্তায় বের হয়েছেন, আপনার বাসায় কোনো আত্মীয় স্বজন এসেছে, আপনি বিদেশে গিয়েছেন, তখন তখন কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রশ্ন করার প্রয়োজন পড়ে। আপনি দোকানে গিয়ে কেনাকাটা করেছেন, এখন বিলটা দিতে হবে, আমার কত টাকা বিল হয়েছে, এই জিনিসটার দাম কত, এটা কি আমি ফ্রিতে পেতে পারি, এটা কি আমদানি করা, এটা কি আমাদের দেশীয়। দেখবেন প্রতিটা সেকেন্ডে কিন্তু আমাদের প্রশ্ন করতে হয়। আমি এখন যদি আনমিউট করি, আপনারা কেউ, আমি যদি বলি কারো কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। কেউ হয়তো প্রশ্ন করলেন যে স্যার হ্যাভ ভার্বটা কোথায় বসবে, হ্যাজ ভার্বটা কোথায় বসবে। তাহলে কি এটা আপনাকে প্রশ্ন করতে হচ্ছে। এখন আমি যদি বলি যে আমার ক্লাসে যেহেতু আপনার ইংরেজি শিখতে এসেছেন, দেয়ার ইজ নো ইউজ অফ এনি সিঙ্গেল বেঙ্গলি ওয়ার্ড, কোনো বাংলা শব্দ ব্যবহার চলবে না, ইংরেজি ব্যবহার করতে হবে। তখন তো আপনি বিপদে পড়ে যাবেন, তখন আপনাকে এই প্রশ্ন করা শিখতে হবে। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইয়োর হোম। তুমি কি বাংলা বলতে পারো, ক্যান ইউ স্পিক বেঙ্গলি, ক্যান ইউ স্পিক বেঙ্গলি। আজকের তারিখ কত, হোয়াট ইজ টুডেইজ ডেট,
এখন সময় কটা, হোয়াট টাইম ইজ ইট নাও, দেখেছেন হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কটা। এভাবে না বলে ফরেনার যারা নেটিভ স্পিকার তারা একটা কথা বলে, টাইম প্লিজ। কি বলে? টাইম প্লিজ। তোমার ফোন নাম্বারটা দাও, গিভ মি ইওর ফোন নাম্বার। তুমি কি খাবার খেয়েছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। তো এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করি, তুমি খাবার খেয়েছো, তুমি খাবারটি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন দ্য ফুড। তুমি কি খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ফুড? দেখেন, এখানে একটা অক্সিলারি ভার্ব ছিল অ্যাফার্মেটিভে, হ্যাভ। বলা হচ্ছে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, ওই বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে অক্সিলারি ভার্বটা সবার প্রথমে নিয়ে আসতে হয়। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি কি ভাত খেয়েছি? হ্যাভ আই ইটেন রাইস? তখন ওই হ্যাভটাকে সবার প্রথমে আনতে হবে এবং বাক্যের শেষে একটা নোট অফ ইন্টারোগেশন। আমি ভাত খাই, আই ইট রাইস। তুমি কি করো? দেখেন এটা ইংলিশে কি বলতে হয় আমরা অনেকেই পারি না। হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? একটা ডু হচ্ছে প্রশ্ন করার জন্য, আরেকটা ডু হচ্ছে করো বা করা। হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি ছাত্রী, আই এম এ স্টুডেন্ট। তুমি কোন স্কুলে পড়ো? হুইচ স্কুল ডু ইউ গো টু? দেখছেন একটা পূর্ণাঙ্গ ডায়লগ, কিন্তু একটা অতিথি বা একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা। আমার একটি পরীক্ষা আছে, আই হ্যাভ অ্যান এক্সাম। তুমি কি চাকরি করো? ডু ইউ হ্যাভ এ জব? দেখেন এখানে হ্যাভ মানে কিন্তু করা। আমি একটু আগে বলেছিলাম আজকে হ্যাভ ভার্বের ক্লাসটা নেওয়ার সময় একটা বহুরূপী ভার্ব, একটা গ্রামার বইতে দেখেছিলাম হ্যাবের নাকি 102 প্রকার মিনিং হয়, কিন্তু আমরা সাধারণত 10 থেকে 12 প্রকারের জানি। এটা জানলেই এনাফ। বলা হচ্ছে তুমি কি চাকরি করো, ডু ইউ হ্যাভ এ জব, অর্থাৎ তোমার কি একটা চাকরি আছে? এই জিনিসটার দাম কত? হাউ মাচ ডাজ দিস থিংস কস্ট? অথবা নেটিভ স্পিকার এটা বলে হাউ মাচ প্রাইস, হাউ মাচ প্রাইস। আমি টাকা দেব, আই উইল পে দা মানি। এটা খুব দামি, দিস ইজ ভ্যারি এক্সপেন্সিভ, দিস ইজ ভ্যারি এক্সপেন্সিভ। দেখেন, তারপর বলছে যে দয়া করে কম দাম নিন, প্লিজ গিভ আর ডিসকাউন্ট। আমি এটি কিনবো না, আই ওয়ন্ট বাই দিস। আমি একটি কিনবো, আই উইল বাই দিস। আমি এটি কিনবো না, আই ওয়ন্ট বাই দিস। স্টেশনে কিভাবে যাব? হাউ ডু আই গো টু দ্য স্টেশন? বাস কখন আসবে? বাস কখন আসবে? তো এখানে কি বলা হচ্ছে? বাস কখন আসবে? হোয়েন উইল দ্য বাস কাম? ডান দিকে যান, গো টু দ্য স্ট্রেট। গাড়ি চালাতে পারো? তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ আ কার? ট্যাক্সি ডাকো, কল এ ট্যাক্সি। তো দেখেছেন এইভাবে কিন্তু আমাদের এই বাক্যগুলো কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আমরা কথা বলতে পারবো। আমি আরো একটা বিষয় আপনাদের সামনে দেখাই। এই ভার্ব ফর্মের কথা বলেছিলাম, দেখেন ভার্ব ফর্মটা প্রত্যেকটা মোড়ে মোড়ে কাজে লাগবে ইংরেজিতে কথা বলতে গেলে। টেক মানে নেওয়া, যদি বলে আমি একটা কলম নেই, আই টেক এ পেন। আমি একটা কলম নিয়েছিলাম, তখন টেক ব্যবহার করে করা যাবে না। তখন টেক ভার্বের একটা স্পেশাল ভি টু ফর্ম রয়েছে, যেটাকে বলা হচ্ছে টুক। আই টুক এ পেন, আমি একটা কলম নিয়েছিলাম। সে 10টি টাকা নিয়েছিল, হি টুক 10 মানি। হুম। আচ্ছা, টেকেনটা কোথায় বসবে? নিয়েছি, দিয়েছি, খেয়েছি, অর্থাৎ ভি3 হলে। যেমন সে আমাকে 10টি টাকা দিয়েছে, সে 10টি টাকা নিয়েছে। আমি ভাত খেয়েছি, তারা স্কুলে গিয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। আরো একটা জায়গা রয়েছে, ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ মুড যেখানে থাকে সেখানে ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করা লাগে। যেমন মেক, মেড, মেড, হ্যাভ, হ্যাড, হ্যাড, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। দেখেছেন, এইগুলা কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ করে এগুলো আপনারা নোটবুকে খাতায় লিখবেন। অবসর সময় যখনই পাবেন তখনই ল্যাঙ্গুয়েজটা নিয়ে গবেষণা করতে হবে। যারা ভাষাটা নিয়ে কাজ করবে, যারা এখানে সময় দিবে, অবশ্যই তারা দ্রুত কথা বলতে পারবে। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, at first you have to give time, at first you have to invest your valuable time behind this language। এই ভাষার পিছনে আপনাকে সময় দিতে হবে। যে যত এখানে সময় দিবেন, প্র্যাকটিস, 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 প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিস নান ক্যান গেইন এনিথিং। যারা ভালো ফুটবল প্লেয়ার, যারা ভালো ক্রিকেট প্লেয়ার, এটা কি আপনাদের মনে হয় যে মাঠে গেলেই সুন্দর প্লেয়ার হয়ে গেলাম? নো, এর পিছনে কত খড়কুটা পড়াতে হয়েছে, যারা একমাত্র এটা করে তারাই জানে। তো দেখেন আজকে আমি আপনাদের যে রুলগুলা শিখালাম, এর প্রত্যেকটা রুল কিন্তু এই যে 100টা রুল
আমি আজকে শুরু করেছি, 10তম রুল পর্যন্ত গিয়েছি। এই রুলগুলা স্পিক ইংলিশ নামক স্যারের এই বইতে কিন্তু রয়েছে, খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। যারা বইটা নিয়েছেন তারা জানেন, আর যদি কেউ নিতে চান তাহলে আমাকে জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ভার্ব ফর্মগুলো আপনারা এখান থেকে বাক্য তৈরি করবেন। বাক্য সঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন, আমি আপনাদেরকে হেল্প করব। এই বাক্যগুলো আমাকে পাঠাবেন। মনে করেন আপনি এখানে টেল দিয়ে একটা বাক্য করলেন, টোল্ড দিয়ে একটা বাক্য করলেন, আবার টোল্ড ভি3 দিয়ে বাক্য করলেন, বাক্যগুলো সঠিক হয়েছে কিনা এগুলো আমাকে জানাবেন। এইভাবে প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই আগানো যাবে না। আপনি ভাষাটা শিখতে চান কিন্তু সময় দিবেন না, এটা তো কখনো হয় না। আমি আজকে আরেকটা বিষয় শিখাতে চাচ্ছিলাম, আজকে আর সময় নেই, তো একটু শুরু করে রাখি, পরের দিন এটা নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ আমরা প্রত্যেকেই জানি, পার্টস অফ স্পিচের নাম শুনেছি, কিন্তু এটা ডিটেইলস আমরা দেখব। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বা পার্টস অফ স্পিচ বলে। বলা হচ্ছে এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ। মনে রাখবেন, বাক্যে ব্যবহৃত হতে হবে, সিঙ্গেল কোনো ওয়ার্ডকে কিন্তু পার্টস অফ স্পিচ বলা হয় না, সেগুলোকে সিঙ্গেল ওয়ার্ড বলা হয়। আমরা এই জায়গাটা ভেবে ভুল করি। করিম ইজ এ গুড বয়, এখানে করিম একটি পার্টস অফ স্পিচ, ইজ একটি পার্টস অফ স্পিচ, এ একটি। কিন্তু আমি যদি এখান থেকে শুধু বয়টাকে আলাদা করে নিয়ে যাই, বাক্য থেকে আমি অনেক দূরে বয়টাকে নিয়ে গেলাম, দেখেন এই বয়টা কিন্তু কোনো পার্টস অফ স্পিচ হবে না। এই বয়টা কিন্তু কোনো পার্টস অফ, এটা জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড। হুম। গুড বয় দেখেন কত ফাঁকা করে লিখেছি। তো এখানে বাক্যে ব্যবহৃত হতে হবে। বলা হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে মোট 8 প্রকার। হুম। কত প্রকার? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা নাউন পারবো, কিন্তু নাউনের ভিতরে আবার প্রকারভেদ রয়েছে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই প্রোনাউনের ভিতরে আবার প্রোনাউনরা হচ্ছে 8 ভাই। কয় ভাই? 8 ভাই। পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, হুম, তারপর রয়েছে রিসিপ্রোকাল প্রোনাউন, অনেক প্রোনাউন রয়েছে। অ্যাডজেক্টিভেরও ভাগ রয়েছে, ভার্বেরও রয়েছে। তো আমরা আগামী ক্লাসে এগুলা ডিটেইলস দেখবো, যে পার্টস অফ স্পিচ প্রথম দিন আমরা নাউন প্রোনাউন শেষ করব। তো আপনারা এই ভার্ব ফর্ম গুলো পাঠাবেন। দেখেন আমি উপরে নাম্বার দিয়েছি, পার্সোনাল ব্যাচের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন, বই পাওয়ার জন্য যোগাযোগ করবেন। প্রবাসীরা যদি কেউ স্পিকিং করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ।